আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের ব্যস্ততা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে আরও কয়েকজন মন্ত্রীর সাথে আলোচনার জন্য যাচ্ছেন সচিবালয়ে। সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কাউকে না পেয়ে প্রতিমন্ত্রীর ক্ষোভ, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিরা শপথ না নিলেও সংকট নেই বলছেন বিশেষজ্ঞরা। মতপার্থক্য রাজনৈতিকভাবেই সমাধানের তাগিদ। তেহরান ও কোম শহরে ব্যাপক হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। মিত্রদের সহায়তায় রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। দুবাই মার্কিন কনসুলেটে আঘাত হেনেছে ইরানের মিসাইল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভালো আলোচনা হয়েছে ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের। সকালে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন। এ সময় দুদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো সহ নানা ইস্যুতে কথা বলেন তারা। বেরিয়ে যাওয়ার সময় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেননি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সচিবালয়ে গেছেন পল কাপুর। সেখানে বাণিজ্য, বিদ্যুৎ ও অর্থমন্ত্রীর সাথে বৈঠকের কর্মসূচি আছে তার। আনুষ্ঠানিক ব্রিফিং এর কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। পল কাপুর সকাল 8:40 পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেছিলেন এবং 10:45 দিকে তিনি বেরিয়ে গিয়েছেন। এর মধ্যে তিনি প্রথম বৈঠকটি করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে প্রায় 15 থেকে 20 মিনিট। তারপরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক তিনি বৈঠক করেছেন। পল কাপুর যখন বেরিয়ে যান তখন পল কাপুর এবং মার্কিন যে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তাদেরকে আমরা কথা বলার জন্য চেষ্টা করেছিলাম। তারা আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। শুধু এটুকু বলেছেন পল কাপুর যে বৈঠকটি ভালো হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে যেমনটা জানতে পেরেছি, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় বিষয়াদি নিয়ে মূলত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে পল কাপুর কথা বলেছেন। সেইখানে গেল অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচনের 3 দিন আগে যে সমস্ত চুক্তি সই হয়েছে সেই চুক্তিগুলোকে কিভাবে চূড়ান্ত করা যায় সেই প্রক্রিয়াটি নিয়ে আলোচনার কথা আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে যে ট্যারিফ, সেই ট্যারিফ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আলাপ হয়েছে। এর পাশাপাশি অভিবাসন এবং ভিসা সংকট নিয়ে যে আলোচনা চলছে সেটি নিয়ে বাংলাদেশ প্রশ্ন তুলেছে। এর পাশাপাশি ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় এবং সেই ব্যবসা বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত বিষয়কে আপনার প্রতিবন্ধকতা বা বাধা হিসেবে মনে করে, বিশেষ করে বাংলাদেশ সরকারের সঙ্গে চীনের যে সম্পর্ক, বাংলাদেশে বিনিয়োগে চীনের যে আগ্রহ, বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে, সেসব বিষয় নিয়েও পরোক্ষভাবে কথা হয়েছে বলে আমরা ধারণা করছি। আমরা এটিও ধারণা করছি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান অথবা প্রতিমন্ত্রী শামা ওবায়দ হয়তো এই বৈঠকের বিস্তারিত গণমাধ্যমকে জানাতে পারেন কিছুক্ষণ পরে। এখান থেকে বেরিয়ে তিনি সরাসরি সচিবালয়ে গিয়েছেন এবং তার দিনের অন্যান্য কর্মসূচিগুলোতে এখন যোগ দিচ্ছেন। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে 11টায় তার বৈঠক শুরু হওয়ার কথা। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ভূমি অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বুধবার সকাল 9টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। সেটি তখনও ছিল তালাবদ্ধ। প্রায় আধা ঘন্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন কায়সার কামাল। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান প্রতিমন্ত্রী। বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, ভূমি মন্ত্রণালয়ে কোনো অনিয়ম দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না। সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। বলেন, হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়া বা রোগীদের সাথে যারা প্রতারণা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। মন্ত্রী জানান, হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও খাবারের মান নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। কারো দায়িত্বে অবহেলা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। ঢাকা সহ সারা দেশে রোগীদের সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিরা শপথ না নিলেও সংকট তৈরি হবে না বলছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী এমনিতেই সংবিধান সংস্কার করতে পারবে বিএনপি, তবে তা টেকসই হবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে মত পার্থক্য দেখা দিয়েছে তার সমাধান করতে হবে রাজনৈতিক। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিতেই জারি করা হয়েছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। রাষ্ট্রপতির এই আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হয় গণভোট, আর এতে হায়ের পক্ষে রায় দেন 65% বেশি ভোটার। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে তৈরি হয় মতদ্বৈততা। নতুন করে মঙ্গলবার জুলাই জাতীয় সনদ, গণভোট অধ্যাদেশ এবং সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এরপরই জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুটি আবারও আলোচনায় এসেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছিল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। আইন বিশেষজ্ঞরা বলছেন বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিলেও 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে সংসদের। সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নে বাধা হবে না বলছেন তারা। তবে উচ্চ আদালত থেকে রুল জারির পর এ নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল জামায়াত ও এনসিপি। আইন বিশেষজ্ঞরা বলছেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সৃষ্ট মতদ্বৈততা দূর করতে হবে। গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের জারি করা রুলের জবাব দিতে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে। তার আগে আগামী 12ই মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সেই অধিবেশনের আলোচনায় সংকটের সমাধান হবে বলে আশা বিশেষজ্ঞদের। অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান, ব্যাপক হামলা হয়েছে রাজধানী তেহরান ও কোম শহরে। ইরানের বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে যৌথ বাহিনী, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির পরমাণু স্থাপনায় নতুন করে হামলার দাবি করেছে ইসরায়েল। তেহরানের 2টি শিল্প এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দিয়েছে তেল আবিব। শিগগিরই সেখানে অভিযান চালানো হবে দিয়েছে সতর্কবার্তা। ইরানের যৌথ অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 787 জনে। লেবাননেও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুত ও সিডনে ব্যাপক বোমাবর্ষণ করেছে আইডিএফ। ইরাকের আল কাইম শহরে ইরানপন্থী কাতাইব হিজবুল্লাহর সহযোগী একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করেও হয়েছে হামলা। মিত্রদের সাহায্য করতে এবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। এরই মধ্যে বাল্টিক